আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে কোর্সটি বা ক্লাসটি নেব, দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। দিস ইজ নট ডিজাইনড অনলি ফর দ্য স্টুডেন্টস। People from all walks of life, educated ones, can attend a class today to see what difference I have made. This class will reveal the inner eyes of the educated ones. So, I started my research in 1986, taking three things under consideration. First of all, why are the students of our country very weak in English? Why are they afraid of English? And what should be the right approach towards teaching English? Taking these three things under consideration, I started the research in 1986, and after my long and laborious research, I innovated this method, which is very much popularly known as FM method. Students of our country have to study English as a compulsory subject. They start learning English right from playgroup and continue it till the end of their education. Say, for example, a master's degree. Even after completing the highest level of studies, a very great majority of our students are found to be very weak in English. This is very much deplorable. This is not at all desirable. So today my class is not meant only for the students. This is meant for all the educated ones, the educated section, the intelligent section of our country. So I would request the viewers, share this class with as many people as possible. আমি যে ক্লাসটি নেব সেই ক্লাসে গ্রামারের কোনো জটিলতা থাকবেই না। আমরা শিখব ইংরেজি কিভাবে। First thing, we'll avoid grammar. Second thing, we'll learn through the formulas of FM method. So let's proceed. As I said, we'll avoid grammar and we'll apply the formulas of FM method for learning English. আমরা গ্রামার অ্যাভয়েড করব, এফএম মেথডের ফর্মুলা আমরা ব্যবহার করব। তাহলে আমাদের জানতে হবে গ্রামার কি এবং এফএম মেথড কি। গ্রামার কি নিয়ে গঠিত হয় বা গ্রামার কি কাজ করে। গ্রামারের মাধ্যমে আমরা কোনো কিছু শিখতে হলে আমরা গ্রামারের রুলের উপরে নির্ভর করি। তার মানে গ্রামার হচ্ছে রুল নির্ভর। অন্যদিকে এফএম মেথড হচ্ছে বাংলা বাক্যের শেষ শব্দ নির্ভর। এখানে কোনো গ্রামারের বালাই নেই। আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি, আমাদের প্রত্যেকটি বাক্যের শেষ শব্দের উপরে ভিত্তি করেই ফর্মুলার সাহায্যে আমরা এফএম মেথডে ইংরেজি শিখব। এবার এফএম মেথডের মূল কনসেপ্টে আসি। এফএম মেথডে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাংলা ভাষার বাক্যগুলো হয় তিন ধরনের। বাংলা ভাষার বাক্যগুলো কয় ধরনের হয়? তিন ধরনের। আমি আপনাদের একটু রিকোয়েস্ট করব, যারা আপনারা জয়েন করেছেন তারা আপনারা নাম লিখবেন এবং কোন এলাকা থেকে জয়েন করেছেন সেটা লিখবেন। বিদেশ থেকে আছে অনেক লোক, তারাও দয়া করে আপনাদের আমি জানি না আপনাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ যে আমার টিম আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। দেশে যারা আছে তাদেরকে তো ফোনে যোগাযোগ করেছে এবং মেইল পাঠিয়েছে। আপনাদেরকে মেইল পাঠানো হয়েছে কিন্তু ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিদেশে যারা আছেন আমি জানি না আপনাদেরকে কীভাবে আমি হেল্প করতে পারি। এনিওয়ে, পরে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিন। এবার দেখুন, প্রথম কথাটি যেটি বলছিলাম, শেষ শব্দ হয় নন ভার বিশিষ্ট। তিন ধরনের বাংলা বাক্যের এক ধরনের বাক্য হচ্ছে শেষ শব্দটা হবে নন ভার বিশিষ্ট, যেটা দ্বারা ভার্ব বোঝাবে না, কাজ করা বোঝাবে না। যেমন ভাত বাঙালির প্রধান খাদ্য, এই বাক্যের শেষের শব্দটি হলো খাদ্য। এই খাদ্য দ্বারা কোনো কাজ করা বোঝায় না। তাহলে এটা আমরা কি ধরনের বাক্য পেলাম? শেষ শব্দ নন ভার বিশিষ্ট বাক্য। এই শেষ শব্দ বাংলায় যত আছে যেগুলো নন ভার বিশিষ্ট, সেই সব বাক্যকে শুধুমাত্র একটি ফর্মুলার মাধ্যমে আমরা ইংরেজিতে রূপান্তরিত করতে পারবো। আজকেই দেখব। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে শেষ শব্দটি হয় ভার বিশিষ্ট। যেমন বাঙালিরা ভাত খায়, এই বাক্যের শেষের শব্দটি খায়, খাওয়া একটা কাজ, কাজে এই বাক্যটি শেষ শব্দ ভার বিশিষ্ট বা ক্রিয়াবাচক শব্দ বিশিষ্ট। আর তিন নম্বর ধরনটা হচ্ছে শেষ শব্দ ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট হয়। যেমন ভাত রান্না করা হয়, এই রান্না করাটি হচ্ছে ভার্ব, আর এটি হচ্ছে হয় জাতীয় শব্দ। হয় না বলে হয় জাতীয় শব্দ বললাম, কারণ এটা হয়, হয়েছিল, হবে, হয়েছে, হচ্ছে, হচ্ছিল ইত্যাদি। এবার দেখেন, হ্যাঁ বোধক নন ভার্বের কথাই বলছি আমরা, কিন্তু আজকে নন ভার্বের কথাই বলছি। আমি নন ভার্বের ফর্মুলাই দেখাচ্ছি। হ্যাঁ বোধক বাক্য গঠনের ফর্মুলা হলো আই এম ড্যাশ। হ্যাঁ বোধক প্রশ্ন গঠনের ফর্মুলা হলো এম আই ড্যাশ। আর WH কোশ্চেন গঠনের ফর্মুলা হলো
ডাব্লিউএইচ এমআই ড্যাশ, অর্থাৎ হ্যাঁবোধক প্রশ্ন গঠনের ফর্মুলার আগে এমআই ড্যাশ যেটা ছিল, এমআই ড্যাশ যেটা ছিল সেটার আগে ডাব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড বসিয়ে দিলেই ডাব্লিউএইচ কোশ্চেন গঠনের ফর্মুলা তৈরি হয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা যারা আছো, তোমরা হ্যাঁবোধক প্রশ্ন কিংবা ডাব্লিউএইচ কোশ্চেন গঠন করার নিয়ম শেখার জন্য অনেক কষ্ট করো। এখানে কোনো নিয়ম শিখতে হবে, এই ছোট্ট ফর্মুলার মাধ্যমে আমরা করতে পারবো। আচ্ছা, আমি 1 নাম্বার বাক্যটি বলছি। আজ কি বার? এটি কোন ধরনের বাক্য? এটি কি হ্যাঁবোধক বাক্য, হ্যাঁবোধক প্রশ্ন, নাকি ডাব্লিউএইচ কোশ্চেন? কি দ্বারা যেহেতু প্রশ্ন করা হয়েছে তার মানে ডাব্লিউএইচ কোশ্চেন, তার মানে ফর্মুলা হবে ডাব্লিউএইচ এমআই ড্যাশ। তাহলে আমাদের জানতে হবে আই মানে কি, এম মানে কি, এবং এই ডাব্লিউএইচ মানে কি। প্রথমে ডাব্লিউএইচ আছে, কাজেই ডাব্লিউএইচ মানে কি হবে এখানে সবাই বলার চেষ্টা করেন, তারপরে আমার সাথে মিলিয়ে নেবেন। এই ডাব্লিউএইচ এর মানে হবে কি, কি ইংরেজি হলো হোয়াট, তাহলে এটা হয়ে যাবে হোয়াট। এখানে কি সম্বন্ধে বলা হয়েছে? যার সম্বন্ধে বলা হয় সেটি হলো আই। এখানে কি সম্বন্ধে বলা হয়েছে একটু চিন্তা করে দেখেন, পরে আমার সাথে মিলাবেন। এখানে কি সম্বন্ধে বলা হয়েছে? বার সম্বন্ধে বলা হয়েছে। বলুন তো বার ইংরেজি কি? ডে। যেমন আমরা বলি শনিবার, ইংরেজি কি? স্যাটারডে। রোববার সানডে, সোমবার মানডে। তার মানে বার ইংরেজি হচ্ছে ডে। তাহলে আমরা যখন বাক্যে ব্যবহার করব তখন এর আগে একটি বি ব্যবহার করব। কেন ব্যবহার করব এগুলো শেখাবার ক্লাসে শেখাবো। একদম সহজে, আমাদের কোনো আর্টিকেলও শিখতে হবে না, এফএম মেথডের মাধ্যমে আমরা শিখব। তাহলে হোয়াট, এটা হলো দ্য ডে, তাহলে এমটা হয়ে গেল ইজ। তাহলে হোয়াট ইজ দ্য ডে? কি বার? ইংরেজি হলো হোয়াট ইজ দ্য ডে। আবার একটু চেষ্টা করেন তো দেখি, ডাব্লিউএইচ এর জায়গায় কি বসবে? কি ইংরেজি হোয়াট বসবে। আই এর জায়গায় কি বসবে? বাক্যে যার সম্বন্ধে বলা হয় সেটি বসবে। এই বাক্যে কি সম্বন্ধে বলা হয়েছে? বার সম্বন্ধে বলা হয়েছে। বার ইংরেজি কি? ডে। শুধু বার ইংরেজি হচ্ছে ডে, বাক্যে ব্যবহৃত হলে হয়ে গেল দ্য ডে। তাহলে এম এর জায়গায় কী হবে? ইজ। তাহলে হোয়াট ইজ দ্য ডে। বাকি থাকলো যা, সেটা পরে বসিয়ে দেবো। আজ ইংরেজি হলো টুডে। তাহলে প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য ডে টুডে। এবার বলুন তো দেখি, আমি আপনাদের সবাইকে প্রশ্ন করছি, হোয়াট ইজ দ্য ডে টুডে? হোয়াট ইজ দ্য ডে টুডে? আজ কি বার? বাংলায় বলবেন নিশ্চয়ই আজ শনিবার। তাহলে বলুন তো দেখি, এটা কি হ্যাঁবোধক বাক্য হলো, নাকি হ্যাঁবোধক প্রশ্ন হলো, নাকি ডাব্লিউএইচ প্রশ্ন হলো? নিশ্চয়ই হ্যাঁবোধক বাক্য হলো। আপনার উত্তরটা হ্যাঁবোধক বাক্য। কাজে ফর্মুলা হলো আই এম ড্যাশ। তাহলে আজ শনিবার। আপনি দেখেন এখানে আই এর জায়গায় বার সম্বন্ধে জানতে চেয়েছিলাম, আর এখানে যার সম্বন্ধে বলছি সেটা আজ সম্বন্ধে বলছি। এখানে কিন্তু বার সম্বন্ধে ইম্পর্টেন্ট না, আজ সম্বন্ধে ইম্পর্টেন্ট। তাহলে আজ আই এর জায়গায় হয়ে যাবে আজ। টুডে, এটা হলো ইজ স্যাটারডে। আমি জিজ্ঞেস করলাম হোয়াট ইজ দ্য ডে টুডে? আপনি আনসার বলবেন আজ শনিবার। টুডে ইজ স্যাটারডে। যদি জিজ্ঞেস করি আজ কত তারিখ, আমি তারিখটি ভুলে গেছি, আজ কত তারিখ জিজ্ঞেস করছি, বলেন তো দেখি এটা কি হ্যাঁবোধক বাক্য, নাকি হ্যাঁবোধক প্রশ্ন, নাকি ডাব্লিউএইচ প্রশ্ন? নিশ্চয়ই কত আছে, কাজে ডাব্লিউএইচ কোশ্চেন হবে। কাজে ফর্মুলা ডাব্লিউএইচ কোশ্চেনের ফর্মুলা ব্যবহার করতে হবে, ডাব্লিউএইচ এমআই ড্যাশ। এবার বলেন ডাব্লিউএইচ এর মান কি? এখানে কত। তারিখের ক্ষেত্রে কত ইংরেজি হাউ বসে না, এই হোয়াটই বসে। তাহলে এটা হবে হোয়াট। এবার বলেন তো দেখি আই এর জায়গায় কি বসাবো? আপনারা বলার চেষ্টা করুন, তারপর আমি বলে দিচ্ছি। মনে রাখতে হবে বাক্য যাই হোক, আপনারা গ্রামারে পার্সন শিখেছেন, আই মানে পার্সন, ফার্স্ট পার্সন। একটা পার্সন বসাতে হয় বা সাবজেক্ট বসাতে হয়। ওই সাবজেক্ট পার্সন এগুলো মাথা থেকে সরিয়ে দেন। ওগুলো আপনার আমার দেশের সম্পদ না, বিদেশি। আর বিদেশি এটাকে অনুকরণ করে আমরা এত বছরও সমৃদ্ধশালী হতে পারিনি। এবার আমরা বাঙালি হয়ে বাঙালিদের মতো করে ইংরেজি শিখব, দেখবেন আমরা কত স্বতঃস্ফূর্তভাবে ইংরেজি শিখে ফেলতে পারি। মনে রাখবেন আই এর জায়গায় কী বসবে? যে বাক্যে যার সম্বন্ধে বলা হয় সেটাই আই, সেটাই আই। তাহলে এই বাক্যে কী সম্বন্ধে বলা হয়েছে? তারিখ সম্বন্ধে বলা হয়েছে। তাহলে তারিখ ইংরেজি কি? একটু চিন্তা করেন। তারিখ ইংরেজি হলো ডেট। শুধু তারিখ ইংরেজি হলো ডেট। বাক্যে যখন ব্যবহার করব তখন হয়ে যাবে দ্য ডেট। তাহলে এটা হলো হোয়াট, তাহলে এটা হলো কি? ইজ। এটা হলো দ্য ডেট। তাহলে হোয়াট ইজ দ্য ডেট। বাকি থাকলো কি? আজ। আজ ইংরেজি হলো টুডে। তাহলে আজ কত তারিখ ইংরেজি হয়ে গেল হোয়াট ইজ দ্য ডেট টুডে।
দেখবেন এখানে কত ইংরেজি হাউ বসাবো না, মনে রাখবেন বাংলা ভাষা বাঙালিদের মতো করেই বলতে হবে, ইংরেজি ভাষা ইংরেজদের মতো করেই বলতে হবে। বাঙালিরা আমরা যে কোনো সংখ্যার পরে অর্ধেক যোগ করলে বলি সাড়ে, যেমন 3.5, 4.5, 5.5, 6.5, কিন্তু একের পরে অর্ধেক যোগ করে কি বাঙালিরা বলে 1.5? বলে না। বাঙালিরা 2-এর পরে অর্ধেক যোগ করে কি বলে 2.5? বলে না। যে কোনো বিদেশিদেরও 1.5, 2.5 বললে চলবে না, কোনো যুক্তি এখানে খাটবে না, বলতে হবে 1.5, 2.5, কিন্তু 3.5, 4.5, 5.5। ঠিক তেমনিভাবে মনে রাখবেন এইখানে কত ইংরেজি হাউ আমরা সব জায়গায় বসালেও এখানে কিন্তু তারিখের ক্ষেত্রে আমাদের হোয়াট বসাতে হবে, কারণ ইংরেজরা হাউ দিয়ে বলে না, হোয়াট দিয়ে বলে। কাজে আমার ইংরেজি হয়ে গেল কি হোয়াট ইজ দ্য ডেট টুডে। এবার আপনাকে যদি জিজ্ঞেস করি আজ কত তারিখ, ইংরেজি বা আপনি নিশ্চয়ই বলবেন আজ 1 মে। তাহলে এটা কি হ্যাঁ বোধক বাক্য হলো আপনারটা, নাকি হ্যাঁ বোধক প্রশ্ন হলো, নাকি ডাব্লিউএইচ প্রশ্ন হলো? নিশ্চয়ই হ্যাঁ বোধক বাক্য হলো। কাজেই ফর্মুলা হবে আই এম ড্যাশ। আপনি কি সম্বন্ধে বলছেন? আজ সম্বন্ধে বলছেন। এই বাক্যের ক্ষেত্রে কিন্তু আজ হয়ে গেছে, আজ সম্বন্ধে বলছেন। তাহলে টুডে ইজ দ্য 1 মে। আমি আবার জিজ্ঞেস করছি হোয়াট ইজ দ্য ডেট টুডে? আপনার আনসার হবে টুডে ইজ দ্য 1 মে। এবার বলুন তো, যদি জিজ্ঞেস করি 14 এপ্রিল কী বার ছিল? দেখেন এই ছিলটা আপনারা জানেন এটি গ্রামারের ভাষায় ভার্ব, কিন্তু মনে রাখবেন গ্রামারে আমরা শিখেছি যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাকে এই ভার্ব বলে। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো দেখি এই ছিল দ্বারা কি কোনো কাজ করা বোঝাচ্ছে? নিশ্চয়ই না। কাজে এটাকে আমরা নন ভার্ব বলবো এফএম মেথডে। তবে এখানে কি করব, আমরা যা করব তা হলো এই এম এর জায়গায় আমরা শুধু ছিল ইংরেজি ওয়াজ বসিয়ে দেবো, এটা ওয়াজ বসিয়ে দেবো, এটা ওয়াজ বসিয়ে দেবো, বাস হয়ে গেল। বলুন তো দেখি এতটুকু বুদ্ধি অর্জন করার জন্য কি আমাদের টেন্স শেখার দরকার আছে? টেন্স কথাটা আমি কোনোদিন শুনিই নি মনে করেন। আমি তো 36 বছর যাবত অধ্যাপনা করে এসেছি, ওই গ্রামার দিয়েও শিখিয়েছি আর এফএম মেথডের মাধ্যমে শিখিয়েছি। প্রত্যেকটা মানুষই সবচেয়ে বেশি ভালো কৌশলটাই অবলম্বন করে। গ্রামারের মাধ্যমে অধ্যাপনাকালীন সময়ে যদি আমি ইংরেজি ভালো শেখাতে পারতাম, ছেলেদের পক্ষে যদি বেশি শেখা সম্ভব হতো, তাহলে আর আমি গবেষণা করতে জীবনের এতগুলো বছর ব্যয় করতাম না। আজকের এই ক্লাসটি করেন, আপনারা বোঝেন, দেখেন কোনটা কত সহজ। বাঙালিদের জন্য কি ইংরেজদের পদ্ধতি, নাকি বাঙালিদের জন্য হতে হবে বাঙালিদের পদ্ধতি? এবার দেখুন 14 এপ্রিল কী বার ছিল? তাহলে কী বার ছিল, কি যেহেতু এটা ডাব্লিউএইচ কোশ্চেন, তাহলে ফর্মুলা ডাব্লিউএইচ কোশ্চেনের ফর্মুলা ব্যবহার করতে হবে। ফর্মুলাটা হয়ে যাবে হোয়াট, এমটা হয়ে যাবে ওয়াজ, আর হলো আই। তাহলে হোয়াট ওয়াজ আই। তাহলে এবার হোয়াটের জায়গায় কী হবে বলেন তো দেখি? কি বার বলেছে, কি বার, বার ইংরেজি কি? ডে। তাহলে হোয়াট ডে হয়ে যাবে, এটা হয়ে যাবে হোয়াট ডে। আর যার সম্বন্ধে বলছি সেটা হলো 14 এপ্রিল, তাহলে এটা ছিল ওয়াজ, ছিল। তাহলে হোয়াট ডেট ওয়াজ দ্য 14th এপ্রিল? সম্ভবত 14 এপ্রিল শুক্রবার ছিল। এনিওয়ে আমরা ধরে নিলাম 14 এপ্রিল শুক্রবার ছিল। তাহলে এই বাক্যে কিন্তু আমরা কি বলছি, কি সম্বন্ধে বলছি? 14 এপ্রিল সম্বন্ধে বলছি, 14th এপ্রিল। তাহলে এটা হবে ওয়াজ, এখানে হবে বার বলেছি, ধরেন শুক্রবার, ফ্রাইডে। 14th এপ্রিল ওয়াজ ফ্রাইডে। এবার যদি জিজ্ঞেস করি শনিবার কত তারিখ হবে, এই বাক্যের শেষে হবে আছে। আপনারা গ্রামারের ভাষায় জানেন এটি হচ্ছে ভার্ব। আমরা ভার্বের ডেফিনেশনে শিখেছি যার দ্বারা কাজ করা বোঝায় সেটাকে ভার্ব বলে। মনে রাখবেন এফএম মেথডের বিশ্লেষণ গ্রামারের বিশ্লেষণের চেয়ে যুক্তিযুক্ত। এই হবে দ্বারা কোনো কাজ করা বোঝায় না, কাজ করা না বোঝালে সেটা আমরা নন ভার্ব ধরে নেব। তবে এইখানে ফর্মুলা একটু চেঞ্জ হয়ে যাবে, এমটা হয়ে যাবে শ্যাল বি অথবা উইল বি। কেমন? তাহলে শনিবার কত তারিখ হবে, কত তারিখ যেহেতু ডাব্লিউএইচ কোশ্চেন, এই এমটা হয়ে যাবে উইল বি। হোয়াট উইল বি, আর এর জায়গায় আমরা তারিখ বসাবো। তারিখ সম্বন্ধে জানতে চাচ্ছে। হোয়াট উইল বি দ্য ডেট, তারিখ ইংরেজি কি? ডেট। দ্য ডেট হবে এখানে, হোয়াট উইল বি হবে এখানে। কেন উইল বি হলো? এই হবে হওয়ার কারণে, হবে ইংরেজি হলো উইল বি, এম এর জায়গায় হয়ে যাবে উইল বি। তাহলে হোয়াট উইল বি দ্য ডেট, কত তারিখ হবে। বাকি থাকলো শনিবার, অন স্যাটারডে। এবার বলেন তো দেখি শনিবার দিন 8 তারিখ হবে যদি বলি, তাহলে এখানে যার সম্বন্ধে বললাম সেটা হলো শনিবার। তাহলে আয়ের জায়গায় কী হবে আপনারা বলুন? স্যাটারডে। এখানে উইল বি ছিল, উইল বির জায়গায় কী হবে? উইল বি। আর এখানে হবে 8 তারিখ, 8th মে। স্যাটারডে উইল বি দ্য 8th মে, শনিবার মে মাসের 8 তারিখ হবে। এবার যদি জিজ্ঞেস করি এখন সময় কত, এখন সময় কত, এটাও ডাব্লিউএইচ কোশ্চেনের মাধ্যমে। হোয়াট
দিয়ে করতে হবে। WH এর জায়গায় হলো হোয়াট। আচ্ছা আপনারা বলুন তো দেখি WH এর জায়গায় কী হবে? হোয়াট হবে। আর আই এর জায়গায় কী হবে? যার সম্বন্ধে জানতে চাওয়া হয়েছে সেটা হলো সময়। সময় ইংরেজি হলো টাইম। তাহলে সেন্টেন্সে ব্যবহার করলে আমরা বলবো দ্য টাইম। তাহলে এমটা হয়ে যাবে ইজ। তাহলে হোয়াট ইজ দ্য টাইম, হোয়াট ইজ দ্য টাইম। বাকি থাকলো এখন। এখন ইংরেজি হলো নাও, হোয়াট ইজ দ্য টাইম নাও। এবার আপনি উত্তরে কি বলবেন? এখন সকাল 11টা। তাহলে এইখানে কিন্তু আপনি এখন সম্বন্ধে বলছেন নাও ইজ 11 AM, নাও ইজ 11 AM। গত বছর তোমার বয়স কত ছিল? এই যে এই জায়গায় ছিল বললাম, এই ছিলটা গ্রামারের ভাষায় ভার্ব হলেও FM মেথডের ভাষায় নন ভার্ব, কারণ এই ছিল দ্বারা কোনো কাজ করা বোঝায় না। এই ছিল থাকার কারণে আমাদের ফর্মুলার এই এম এর জায়গায় ওয়াজ হয়ে যাবে, এম এর জায়গায় ওয়াজ হয়ে যাবে, এম এর জায়গায় ওয়াজ হয়ে যাবে। যেহেতু গত বছর তোমার বয়স কত ছিল, এটা কত বলা হয়েছে, সেই জন্য আমরা WH কোশ্চেন ব্যবহার করব। WH কোশ্চেনে এই জায়গায় কিন্তু বয়স কত ইংরেজি বসাতে হবে। বয়স কত ইংরেজি হলো হাউ ওল্ড। এই জায়গায় বয়স কত ইংরেজি হবে? হাউ ওল্ড। আই এর জায়গায় কার কথা বলা হচ্ছে? তোমার সম্বন্ধে বলা হচ্ছে, এখানে হবে ইউ। এটা ইউ হলে ইউ এর সাথে ওয়াজ হয় না, ওয়ার হয়ে যায়। তাহলে হাউ ওল্ড ওয়ার ইউ। আচ্ছা আপনারাই বলুন তো দেখি এখানে আমি কি বসাতে বললাম? হাউ ওল্ড। কেন বললাম? বয়স কত ইংরেজি হলো হাউ ওল্ড। এটার ইংরেজি আমার WH এর জায়গায় বসাতে হবে হাউ ওল্ড। আর ছিল থাকার কারণে এই জায়গায় কি বসাবো? ওয়াজ। কিন্তু আই এর জায়গায় আমরা কি বসাচ্ছি? তোমার কথা বলছি ইউ। ইউ এর সাথে কি ওয়াজ হয়? হয় না। কি হয়? ওয়ার হয়। তাহলে এটা হয়ে গেল ওয়ার, আর এই জায়গায় হলো ইউ। তাহলে হাউ ওল্ড ওয়ার ইউ। তোমার বয়স কত ছিল? বাকি থাকলো গত বছর। গত বছর ইংরেজি হলো লাস্ট ইয়ার। তাহলে হাউ ওল্ড ওয়ার ইউ লাস্ট ইয়ার। যদি কেউ বলে গত বছর আমি 10 বছর বয়সে ছিলাম, তাহলে হবে আই ওয়াজ, এখানে 10 বছর বয়স 10 years old, আই ওয়াজ 10 years old। আই ওয়াজ ড্যাশ ফর্মুলা হবে, এখানে ওয়াজ বানিয়ে ফর্মুলাটা হয়ে যাবে আই ওয়াজ ড্যাশ। বুঝতে পারছেন ফর্মুলাটা চেঞ্জ যে কীভাবে হচ্ছে? এম এর জায়গায় ছিল থাকলে ওয়াজ হয়ে যাচ্ছে, হবে থাকলে শেল বি বা উইল বি হয়ে যাচ্ছে, এরকমভাবে। তাহলে কি হলো? আই ওয়াজ 10 years old লাস্ট ইয়ার। এবার আমরা একটু কঠিন বাক্যে যাই। এই বাক্যগুলি সহজ ছিল যদিও, কিন্তু গ্রামারের মাধ্যমে, টেন্সের মাধ্যমে করতে গেলে আপনারা বুঝবেন। আর FM ম্যাথের ফর্মুলার মাধ্যমে যখন আমি করে দিলাম তখন আপনারা নিশ্চয়ই তুলনা করে বুঝতে পারছেন কোনটি সহজ। এবার সাবধান করছি আমরা মনে রাখতে হবে সাবধানতা কিসে অবলম্বন করতে হবে? যে বাক্যগুলো শেষে ভার্ব থাকবে, মানে সেগুলো কিন্তু এই ফর্মুলা চলবে না। ভুল হয়ে গেছে লেখাটা, আমি সংশোধন করে দিচ্ছি। এই শেষ শব্দটি যদি ভার্ব হয় তাইলে কিন্তু এই ফর্মুলা চলবে না। মনে রাখতে হবে যে বাক্যগুলো আমরা বললাম সেই বাক্যগুলো যদি সত্যিকার অর্থে ভার্ব থাকতো তাহলে এই ফর্মুলা, নন ভার্বের ফর্মুলা চলতো না। মনে রাখবেন টেন্স বড় কথা না। আপনার টেন্স যদি, শেষের শব্দগুলো যদি ভার্ব হয় তাহলে এই বাক্যগুলো যে টেন্সের আছে সেই টেন্সের হলেও এই ফর্মুলার মাধ্যমে ওই বাক্য ইংরেজি করা যাবে না। মনে রাখবেন টেন্স বড় কথা না, ফর্মুলা হলো বড় কথা। ফর্মুলার মাধ্যমে আপনি যেটা করতে পারবেন সেটা নিশ্চিতভাবে আপনি একটা গাইডলাইন পাচ্ছেন যে কোন ধরনের বাক্যগুলো এই ফর্মুলার মাধ্যমে আমরা করতে পারবো। যে বাক্যের শেষে নন ভার্ব থাকবে, যে বাক্যের শেষে নন ভার্ব থাকবে, যে বাক্যের শেষে নন ভার্ব থাকবে, সেগুলোই আমরা এই ফর্মুলার মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের কমেন্ট লিখুন কোনটি সহজ, টেন্স, গ্রামারের রুল নাকি FM মেথডের ফর্মুলা। এবার আমরা আসছি আর একটু কঠিন বাক্যে। দেখুন তো দেখি, আমি যদি জিজ্ঞেস করি কোন গ্রামের কোন লোকটি খুব নম্র, বলেন শেষের শব্দটি কি? ভার্ব? না। নন ভার্ব? হ্যাঁ। নম্র শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় না। শেষ শব্দটি কিন্তু ভার্ব হলে এই ফর্মুলা চলবে না, ভার্বের ফর্মুলায় যেতে হবে। আমি আজকে ভার্বের ফর্মুলা নিয়ে আলোচনা করব না, দেখি সময় পেলে যদি পাওয়া যায় তাহলে তখন দেখব। নন ভার্বে কত রকমের বাক্য হতে পারে সেটি আমরা দেখে নিই। কোন গ্রামের কোন লোকটি খুব নম্র, তাহলে বলুন তো দেখি, এটা শেষ শব্দটি যেহেতু নম্র কাজে এটা অবশ্যই নন ভার্বের ফর্মুলা থেকে নিতে হবে। এবার বলুন এই বাক্যটি কোন ধরনের বাক্য? এটা কি হ্যাঁ বোধক বাক্য, নাকি হ্যাঁ বোধক প্রশ্ন, নাকি WH প্রশ্ন?
নিশ্চয়ই কোন লোকটি কোন গ্রাম বলা হয়েছে, কাজেই এটা WH কোশ্চেন। ফলে এই WH এর জায়গায় কী বসাবো বলেন তো দেখি? কোন ইংরেজি বসাবো। কোন ইংরেজি কি? হুইচ। তাহলে কোন গ্রাম ইংরেজি হলো হুইচ ভিলেজ। যদি বলি কোন গ্রাম তখন হবে হুইচ ভিলেজ। কোন লোকটি বলি যদি বলি তাহলে হবে হুইচ ম্যান। কিন্তু যখনই আমরা বললাম কোন গ্রামের, কোন গ্রাম এর ইংরেজি হবে অফ হুইচ গ্রাম ইংরেজি ভিলেজ। কোন গ্রামের, কোন গ্রাম এর, তাহলে ইংরেজি হলো অফ হুইচ ভিলেজ। কোন দলের, কোন দল এর, অফ হুইচ দল, টিম, পার্টি যেটাই বলি। কোন বইয়ের, কোন বই এর, অফ হুইচ বই বুক। কোন দেশের, কোন দেশ এর, অফ হুইচ কান্ট্রি। এবার দেখুন কোন গ্রামের কোন লোকটি, তাহলে কোন লোকটি ইংরেজি কি? কোন লোকটি ইংরেজি হলো হুইচ ম্যান বা হুইচ পার্সন যাই বলি। কোন গ্রামের, অফ হুইচ ভিলেজ, তাহলে কোন গ্রামের কোন লোকটি, এটা হলো WH। এই WH এর জায়গায় বসাবো আমি কোন গ্রামের কোন লোকটি, হুইচ ম্যান অফ হুইচ ভিলেজ। এবার বলেন এই হুইচ দ্বারা তো আইকেই জানতে চাওয়া হয়েছে, আই এর জায়গায় আমরা কি বসাই? বাকি যার সম্বন্ধে বলা হয় সেটাই আমরা জানতে চাচ্ছি প্রশ্ন করি, কাজে এটা বাদ যাবে, এটা ড্রপ যাবে, বাদ দিয়ে দিলাম। তাহলে হয়ে গেল হুইচ ম্যান অফ হুইচ ভিলেজ, তখন এমটা হয়ে গেল ইজ। আর এই জায়গায় বসাবো নম্র, শেষ নন ভার্বটি, খুব নম্র। ইংরেজি হলো ভেরি পলাইট, ভেরি জেন্টল। তাহলে কোন গ্রামের কোন লোকটি খুব নম্র, ইংরেজি হলো হুইচ ম্যান অফ হুইচ ভিলেজ ইজ ভেরি জেন্টল। তাহলে আপনি উত্তর দিতে পারবেন নিশ্চয়ই। উত্তর যা বলতে চান সেটা IM ড্যাশের মাধ্যমে বলা যাবে। এবার দেখুন তো দেখি কোন গাছের কোন ফল খুব মিষ্টি। কোন গাছের কোন ফল, এতটুকু WH এর মাধ্যমে বসাতে হবে। কোন ফল ইংরেজি হবে কি? কোন ফল, হুইচ ফ্রুট। কোন বই, হুইচ বুক। কোন চেয়ার, হুইচ চেয়ার। কোন রুম, হুইচ রুম। তাহলে কোন ফল ইংরেজি হলো হুইচ ফ্রুট। কোন গাছের, কোন গাছ এর, এর থাকলে অফ বসবে, তাহলে অফ হুইচ ট্রি। তাহলে কোন গাছের কোন ফল ইংরেজি কী হবে বলেন দেখি? আপনারা বলুন, আপনারা বলুন, এখান থেকে আমার সাথে বলবেন। কোন গাছের কোন ফল ইংরেজি কি? হুইচ ফ্রুট অফ হুইচ ট্রি, এটা হলো WH। এটাই আমরা আইকেই জানতে চাচ্ছি এই হুইচ ফ্রুট অফ হুইচ ট্রি দ্বারা, কাজে আই বাদ যাবে, তখন এমটা হয়ে যাবে ইজ। হুইচ ফ্রুট অফ হুইচ ট্রি ইজ, এই ড্যাশের জায়গায় কী হবে? খুব মিষ্টি, ভেরি সুইট। আমি জিজ্ঞেস করলাম হুইচ ফ্রুট অফ হুইচ ট্রি ইজ ভেরি সুইট। আপনি উত্তর একটা বলতে পারেন অমুক গাছের অমুক ফলটি খুব মিষ্টি। আপনি ঠিক সেইভাবেই এই IM ড্যাশ ফর্মুলার মাধ্যমে আনসার দিতে পারেন। আপনার টেন্সের কথা ভাবতে হচ্ছে না, গ্রামারের রুলের কথা ভাবতে হচ্ছে না। এবার যদি বলি কোন ঋতুর কোন ফল সবচেয়ে বেশি দামি, কোন ঋতুর কোন ফল সবচেয়ে বেশি দামি, আপনি শুধু টেস্ট করে নেবেন, বাক্যটাকে টেস্ট করে নেবেন, টেন্স দিয়ে টেস্ট করবেন না শেষ শব্দটা কোন ধরনের। টেন্স কোনো গুরুত্বই বহন করে না এখানে। আগেও বলেছিলাম, এই যে দেখেন আপনাদের গ্রামারের নিয়মে এটা পাস্ট টেন্স, এটা ফিউচার টেন্স। আমার কি টেন্সের কোনো প্রয়োজন ছিল ব্যাখ্যা করার? কোনো প্রয়োজন ছিল না। আমরা আমাদের FM মেথডের ফর্মুলার মাধ্যমে বিশ্লেষণ করেছি, এগুলোকে আমরা ইংরেজিতে রূপান্তরিত করে দিয়েছি। কিন্তু টেন্সের কথা আমাদের ভাবারই প্রয়োজন ছিল না। টেন্স আমাদের কোনো বিবেচ্য বিষয়ই নয়। টেন্স নিয়ে ভাবলেই ইংরেজরা ভাবুক। আমরা যারা টেন্স নিয়ে ভাবার কথা ভাবি তারা কিন্তু চিন্তা চেতনায় আজও ব্রিটিশদের গোলামি করে যাচ্ছি, মন মানসিকতায় আজও স্বাধীন হতে পারি নাই। আর চিন্তা চেতনায় স্বাধীন না হতে পারলে মনে রাখবেন কোনোদিনও স্বাধীন দেশে বসবাস করেও স্বাধীনতার সুফল ভোগ করা যায় না। আজকে আপনারা চিন্তা চেতনায় টেন্স গ্রামারকে বিতাড়িত করে দেন, বাঙালি হয়ে যান চিন্তা চেতনায়। বাঙালিকে উন্নতি করতে হবে বাঙালির সম্পদ দ্বারাই। কাজে FM মেথড হলো বাঙালির সম্পদ। এটাকে আপনি ধারণ করেন, লালন করেন, চর্চা করেন, দেখবেন আপনি কত সমৃদ্ধ হয়ে গেছেন। কোন ঋতুর কোন ফল সবচেয়ে বেশি দামি, এবার বলেন কোন ঋতুর কোন ফল বলা হয়েছে, কাজেই তো এটা WH। এই WH এর জায়গায় আমি বসাবো কোন ঋতুর কোন ফল। কোন ফল ইংরেজি হলো হুইচ ফল, হুইচ ফ্রুট। কোন ঋতুর আছে, কোন ঋতুর মানে ঋতু এর এরকম, তাহলে অফ হুইচ ঋতু, অফ হুইচ সিজন। তাহলে কোন ঋতুর কোন ফল ইংরেজি কী দাঁড়ালো বলুন দেখি? সেটি হবে WH এর জায়গায়। বলুন আপনারা, বলুন, আমি বলছি, আমার সাথে মিলিয়ে নেন। হুইচ ফল, হুইচ ফ্রুট,
কোন ঋতুর, অফ হুইচ সিজন, তাহলে হুইচ ফ্রুট অফ হুইচ সিজন, এটা হলো হুইচ ফ্রুট অফ হুইচ সিজন। এই ডাব্লিউএইচ এর মান হলো হুইচ ফ্রুট অফ হুইচ সিজন, এম হলো ইজ, আই তো বাদ গেল কারণ আইকেই জানতে চাওয়া হয়েছে। যাকে জানতে চাওয়া হয়, যার সম্বন্ধে জানতে চাওয়া হয় কোশ্চেনের মধ্যে সেটা থাকে না। আর বাকি থাকলো সবচেয়ে বেশি দামি। সবচেয়ে বেশি দামি ইংরেজি হলো মোস্ট কস্টলি। তাহলে হুইচ ফ্রুট অফ হুইচ সিজন ইজ মোস্ট কস্টলি। আপনি উত্তর দিতে পারেন, যা উত্তর দেবেন সেটা কিন্তু আইএমডি সেই ছোট্ট ফর্মুলার মাধ্যমে ইংরেজি করা যাবে, আপনাকে টেন্স শিখতে হবে না। এবার দেখুন কোন পরিবারের কোন সদস্যটি সবচেয়ে বেশি শিক্ষিত। শেষের শব্দটি নন ভার্ব। শিক্ষিত ছিল হলে আমি ওয়াজ বসিয়ে দেবো, শুধু আমার টেন্সের কথা ভাবতে হবে না, আমার ফর্মুলার কথা ভাবতে হবে। ফর্মুলার কোথায় কী পরিবর্তন করতে হবে সেটুকু চিনে নিলেই হয়ে গেল। তাহলে কোন পরিবারের কোন সদস্যটি সবচেয়ে বেশি শিক্ষিত। ফ্রেন্ডদের মধ্যে এটা শেয়ার করে দিন, যত বেশি শেয়ার হবে তত বেশি বাঙালি উপকৃত হবে। বাঙালি কিন্তু আজও শিক্ষাক্ষেত্রে ব্রিটিশদের শৃঙ্খল, দাসত্বের শৃঙ্খল পরিধান করে আছে। এই শৃঙ্খল থেকে মুক্ত করার আন্দোলন FM মেথডের আন্দোলন। যারা বাঙালির উন্নতি কামনা করেন, প্রত্যেক বাঙালির উন্নতি নিশ্চয়ই কামনা করি, এমন কোনো লোক নেই যে তার জাতির উন্নতি কামনা না করে। আপনি আপনার জাতির উন্নতি কামনা করলে অবশ্যই আপনার জাতির প্রত্যেক সদস্যকে উন্নত করার চেষ্টা করবেন, তাদেরকেও এই শৃঙ্খল মুক্ত করার চেষ্টা করবেন। কিসের শৃঙ্খল? দাসত্বের শৃঙ্খল। কোন দাসত্বের? শিক্ষাক্ষেত্রে দাসখত দেয়া ইংরেজদের চিন্তা চেতনার শৃঙ্খল থেকে আমাদের মুক্ত হতে হবে, স্বাধীন হতে হবে। কোন পরিবারের কোন সদস্যটি ইংরেজি হবে? কোন সদস্যটি ইংরেজি হলো হুইচ মেম্বার। কোন সদস্যটি? হুইচ মেম্বার। কোন পরিবারের, কোন পরিবার এর, অব হুইচ পরিবার, ফ্যামিলি। তাহলে বলুন দেখি কোন পরিবারের কোন সদস্যটি ইংরেজি কী হলো? এই জায়গায় বসবে হুইচ মেম্বার অফ হুইচ ফ্যামিলি। হুইচ মেম্বার অফ হুইচ ফ্যামিলি, আইকেই জানতে চাওয়া হয়েছে এর মাধ্যমে, কাজেই এটা বাদ। এমটা কী হবে বলেন দেখি? তখন একজনের কথা বলা হয়েছে যেহেতু ইজ হবে, হুইচ মেম্বার অফ হুইচ ফ্যামিলি ইজ। তারপর বাকি থাকলো কি? সবচেয়ে বেশি শিক্ষিত, মোস্ট এডুকেটেড। আনসারে যাই বলেন অমুক পরিবারের অমুক সদস্য সবচেয়ে বেশি শিক্ষিত, এটা IM-এর মাধ্যমে আনসার দেবেন। আমি আনসার দিয়ে দিচ্ছি না, আনসার আপনার ভিতর থেকে আসবে। আপনারা এই ফর্মুলা প্রয়োগ করে দেখবেন আনসার দিতে পারেন কিনা। টেন্সের কথা ভাবার কোনো প্রয়োজন হবে না। আগের বাক্যগুলোতে আমি আনসার দিয়ে দেখিয়ে দিয়েছি কয়েকটি বাক্য। বাকিগুলো আনসার না দেওয়ার কারণ হলো আপনারা নিজেরা এগুলো আনসার দেওয়ার চেষ্টা করবেন। দেখেন কত সহজ। এবার 11 নম্বর বাক্যটি হলো কোন ক্রিকেট দলের কোন খেলোয়াড় সবচেয়ে বেশি দক্ষ। এবার বলুন তো দেখি কোন ক্রিকেট দলের কোন খেলোয়াড়, এটি কি WH কোশ্চেন না? সেই জন্যেই WHM-I- ফর্মুলা ব্যবহার করতে হবে। এই WH এর মাধ্যমে কি করতে হবে? কোন ক্রিকেট দলের কোন খেলোয়াড়, কোন খেলোয়াড় ইংরেজি হবে হুইচ প্লেয়ার। কোন ক্রিকেট দলের, কোন ক্রিকেট দল এর, তাহলে হবে অফ হুইচ ক্রিকেট দল, ক্রিকেট টিম। তাহলে কোন ক্রিকেট দলের কোন খেলোয়াড় ইংরেজি হলো হুইচ প্লেয়ার অফ হুইচ ক্রিকেট টিম। এটা হলো WH এর জায়গায়। এটা দ্বারা আইকেই জানতে চাওয়া হয়েছে, কাজে আই বাদ যাবে। এখানে একজনের কথা বলা হয়েছে কোন খেলোয়াড়, সেই জন্য ইজ হয়ে যাবে। হুইচ প্লেয়ার অফ হুইচ টিম ইজ। এখানে হবে সবচেয়ে বেশি দক্ষ। সবচেয়ে বেশি দক্ষ ইংরেজি কী হবে? মোস্ট স্কিল্ড। মোস্ট স্কিল্ড। 12 নম্বর বাক্যটা আমি একটু পেঁচিয়ে দিয়েছি, পেঁচানো। কোন দেশের কোন কোম্পানির কোন ভ্যাকসিন সবচেয়ে বেশি কার্যকরী। দেখেন বাক্য আস্তে আস্তে আমি বড় দেখাচ্ছি। যত ছোট হোক কিংবা যত বড় বাক্যই হোক, শেষ শব্দ যদি নন ভার্ব হয়, আমরা শেষ শব্দ ধরেই লেসন চিনব, ফর্মুলা চিনব, টেন্স গ্রামারের মাধ্যমে নয়। তাহলে দেখুন কোন দেশের কোন কোম্পানির কোন ভ্যাকসিন সবচেয়ে বেশি কার্যকরী। এটা কি হ্যাঁ বোধক বাক্য? না। এটা কি হ্যাঁ বোধক প্রশ্ন? না। হ্যাঁ বোধক প্রশ্ন হবে সেটাই যার উত্তর হ্যাঁ অথবা না দিয়ে শুরু করতে হয়। এটার উত্তর হ্যাঁ অথবা না দিয়ে বলা যাবে না, বিস্তারিতভাবে বলতে হবে। সেই জন্য এটা হলো WH কোশ্চেন। তাহলে এই WH এর মান কি? কি বসাবো? কোন দেশের কোন কোম্পানির কোন ভ্যাকসিন, এতটুকু WH এর জায়গায় বসাবো। কোন ভ্যাকসিন ইংরেজি হলো হুইচ ভ্যাকসিন। কোন টিকা আর কি, কোন টিকা, হুইচ ভ্যাকসিন। কোন কোম্পানির অফ হুইচ কোম্পানি। বাকি রয়ে গেল আরও কোন দেশের অফ হুইচ কান্ট্রি।
তাহলে কি দাঁড়ালো? হুইচ ভ্যাকসিন অফ হুইচ কোম্পানি অফ হুইচ কান্ট্রি, এটা হলো WH। ফলে এটা আই বাদ যাবে, ফলে এম এর জায়গায় কী হবে? যেহেতু একটা দেশের একটা ভ্যাকসিনের কথা বলা হয়েছে সেই জন্য ইজ হবে। তারপর বাকি থাকলো সবচেয়ে বেশি কার্যকরী ইংরেজিটা, এই দেশের জায়গায় বসাতে হবে বাকি অংশ শেষে। সবচেয়ে বেশি কার্যকরী ইংরেজি হলো মোস্ট ইফেক্টিভ। সময়ের বেশি লেগে যাবে সে কারণে আমি আপনাদের কাছ থেকে বলাচ্ছি না, না হলে আপনাদের দিয়ে এই কথাগুলো আমি যখন বলছি আমি থেমে যেতাম, আপনাদেরকে বলতাম এটা ইংরেজি কী হবে বলেন। তারপর আপনারা বলার পর এটা কি ইংরেজি কী হবে বলেন, এই জায়গায় কি ইংরেজি হবে বলেন। দেখুন আপনারা নিজেরাই বলতে পারছেন। এইভাবেই কিন্তু ইংরেজি বলা শেখা যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আপনাদের কমেন্ট লিখবেন কোনটি সহজ, টেন্স গ্রামারের রুল নাকি FM মেথডের ফর্মুলা। যখনই লিখবেন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে লিখছেন, অংশগ্রহণ করেছেন, সেই ডিস্ট্রিক্টের নামটি অবশ্যই অন্তত লিখবেন। এবার সারা বিশ্বে করোনার টিকা উৎপাদন কি সন্তোষজনক? এবার দেখেন শেষের শব্দটি সন্তোষজনক, এটি কিন্তু নন ভার্ব হওয়ার কারণেই নন ভার্বের ফর্মুলা ব্যবহার করতে হবে। আর এটা কোন ধরনের বাক্য হলো? সারা বিশ্বে করোনার টিকা উৎপাদন কি সন্তোষজনক? এটা কি হ্যাঁ বোধক বাক্য? নিশ্চয়ই না। এটা কি হ্যাঁ বোধক প্রশ্ন? অবশ্যই হ্যাঁ বোধক প্রশ্ন, কারণ এটার উত্তর হ্যাঁ অথবা না দিয়ে শুরু করতে হবে। সারা বিশ্বে করোনার টিকা উৎপাদন কি সন্তোষজনক? আপনি বলবেন উত্তরে হ্যাঁ, সারা বিশ্বে করোনার টিকা উৎপাদন সন্তোষজনক। আর যদি সন্তোষজনক না হয় আপনি বলবেন না, সারা বিশ্বে করোনার টিকা উৎপাদন সন্তোষজনক নয়। কাজে এটি হ্যাঁ বোধক প্রশ্ন, কাজে ফর্মুলা হবে এমআই ড্যাশ। এবার বলুন আই এর জায়গায় কী বসাবো? আই এর জায়গায় কী বসাবো? আই এর জায়গায় বসাবো সারা বিশ্বে করোনা টিকা উৎপাদন সম্বন্ধে বলা হয়েছে। আচ্ছা, কাজে পুরো অংশটাই হবে আই। তাহলে এবার পুরো অংশটা আগে ইংরেজি করার চেষ্টা করেন, বলেন দেখি সারা বিশ্বে করোনা টিকায় ইংরেজি কী হবে? একটু চেষ্টা করেন। আই এর জায়গায় হবে সারা বিশ্বে করোনা টিকা উৎপাদন, গ্লোবাল করোনা ভ্যাকসিন। আর উৎপাদন ইংরেজি হলো প্রোডাকশন। তাহলে গ্লোবাল করোনা ভ্যাকসিন প্রোডাকশন, এটা হলো আই। ফলে এমটা হলো ইজ। তাহলে ইজ এখানে হবে, বাক্যে ব্যবহার করার কারণে এখানে আমরা বসে নেই। ইজ দ্য গ্লোবাল করোনা ভ্যাকসিন প্রোডাকশন, উৎপাদন। আর এইখানে বসাবো আমি সন্তোষজনক, শেষ শব্দটি সন্তোষজনক ইংরেজি হলো স্যাটিসফ্যাক্টরি। তাহলে কি দাঁড়ালো? ইজ দ্য গ্লোবাল করোনা টিকা ইংরেজি হচ্ছে ভ্যাকসিন, উৎপাদন ইংরেজি হলো প্রোডাকশন। তাহলে ইজ দ্য গ্লোবাল, সারা বিশ্বে ইংরেজি গ্লোবাল করোনা ভ্যাকসিন প্রোডাকশন স্যাটিসফ্যাক্টরি। আপনি হ্যাঁ হলে এটা বসাবেন, না হলে আই এম এখানে নট বসিয়ে তারপরে ফর্মুলা প্রয়োগ করবেন। 14 নাম্বার, FM মেথডের ব্যাপারে আপনার মতামত কি? এই বাক্যে শেষের শব্দটি কি? নন ভার্ব। কি হওয়ার কারণে এটা WH ফর্মুলা ব্যবহার করতে হবে। তাহলে কি এর জায়গা হবে হোয়াট। আর এই বাক্যে কি সম্বন্ধে বলা হয়েছে বলুন তো দেখি? FM মেথড সম্বন্ধে বলা হয়েছে। FM মেথড কি নাকি আপনার মতামত কি? তাহলে নিশ্চয়ই আপনার মতামত সম্বন্ধে জানতে চাওয়া হয়েছে। তাহলে আপনার মতামত ইংরেজি হবে আই এর জায়গায়। আপনার মতামত ইংরেজি হলো ইয়োর অপিনিয়ন। তাহলে এটা হবে ইজ। তাহলে হোয়াট, এটা হলো কি ইংরেজি হলো হোয়াট, এটা হলো ইজ। আই এর জায়গায় হলো আপনার মতামত, ইয়োর অপিনিয়ন। বাকি থাকলো FM মেথডের ব্যাপারে, অ্যাবাউট FM মেথড। তাহলে হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন অ্যাবাউট FM মেথড। এবার যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি FM মেথডের ব্যাপারে আপনার মতামত কি, আপনি বলবেন FM মেথডের ব্যাপারে আমার মতামত খুব ভালো। তাহলে খুব ভালো যদি বলেন তাহলে এটা IM ড্যাশ ফর্মুলা হয়ে যাবে। আই এর জায়গায় কিন্তু এবার FM মেথডের ব্যাপারে আমার মতামত সম্বন্ধে বলা হয়েছে। তাহলে মাই ওপিনিয়ন অ্যাবাউট FM মেথড। আই এর জায়গায় হয়ে যাবে মাই ওপিনিয়ন অ্যাবাউট FM মেথড। এমটা হলো ইজ আর এখানে হলো খুব ভালো, ভেরি গুড। যদি জিজ্ঞেস করি 15 নম্বর, গত মাসে বৈশ্বিক অর্থনীতি কেমন ছিল? দেখুন এটা কিন্তু পাস্ট টেন্স, আমাদের মাথায় পাস্ট টেন্স দূর করে দিলেই চলবে। এই বোঝা বহন করার কোনো মানে নেই। গাধার বোঝা বহন করার মাধ্যমে কোনো লাভ নেই। আমি গাধার বোঝা কেন বলছি? গাধা যে বোঝা বহন করে সে বোঝা যদি চিনির বোঝাও হয়, ওই গাধা কিন্তু এক মুঠো চিনি ওখান থেকে খেয়ে তার মিষ্টি স্বাদ গ্রহণ করতে পারে না, আস্বাদন করতে পারে না। আমরা সারা জীবন গ্রামারের বোঝা বহন করে গিয়েছি,
সেই বোঝা থেকে আমরা শুধু ওই রকম গাধার মতোই বোঝা বহন করে গিয়েছি, তেমন বেশি লাভবান হতে পারি নাই। আমি আবারও বলবো, গ্রামার হচ্ছে গ্রামারিয়ানদের জন্য, সাধারণ মানুষের জন্য গ্রামার নয়। ব্যাকরণ হচ্ছে ব্যাকরণবিদদের জন্য, সাহিত্যিকদের জন্য, সাধারণ মানুষের জন্য নয়। কাজেই আগে শিখতে হবে ভাষা, পরে শিখতে হবে গ্রামার। ভাষা শেখার আগেই যদি গ্রামারিয়ান হওয়ার চেষ্টা করা হয়, সেটা নিশ্চয়ই কোনো শুভ বুদ্ধির পরিচয় বহন করে না। আমি আমার জাতির যারা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছেন, যে সমস্ত পণ্ডিত ব্যক্তিবর্গ আছেন, তাদের কাছে বিনীত নিবেদন করছি, দেশ জাতির এই মেধাবী তরুণদের, শিক্ষার্থীদের ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আজও আপনারা চিন্তা করে দেখেন, গবেষণা করে দেখেন যে এত বছর, এই 200-300 বছর ধরে আমরা এই দেশের মাটিতে বাঙালিদেরকে গ্রামার আগে শিখিয়ে ইংরেজি শেখাবার চেষ্টা করছি। সবচেয়ে বেশি সময় গ্রামার শেখার পরেও, ইংরেজি শেখার পরেও এদেশের শিক্ষার্থীরাই রয়ে যাচ্ছে ইংরেজিতে দুর্বল। হয় ইংরেজি শেখাবার সত্যিকারের ব্যবস্থা গ্রহণ করুন, নাহলে এই তথাকথিত ইংরেজি শিক্ষার নামে ছাত্রদের মেধাহীন করার মাধ্যমে এই তাদেরকে বেকার যুবকে পরিণত করে রাখার কাজ অবিলম্বে বন্ধ করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। 15 নম্বর বাক্যটি বলছিলাম, গত মাসে বৈশ্বিক অর্থনীতি কেমন ছিল? এই ছিল থাকার কারণে, কেমন দ্বারা প্রশ্ন করার কারণে WHMIDS ফর্মুলা হবে, এই এম এর জায়গায় ছিল ইংরেজি শব্দ, তখন আমরা শুধু ওয়াজ বসিয়ে দেবো। তাহলে বলেন দেখি, WH এর জায়গায় কেমন কী হবে? কেমন ইংরেজি কি? হাউ। এখানে হবে ওয়াজ। আর আই এর জায়গায় কী বসাবো? কী সম্বন্ধে বলা হয়েছে? বৈশ্বিক অর্থনীতি। বৈশ্বিক অর্থনীতি ইংরেজি হলো ওয়ার্ল্ড ইকোনমি। ওয়ার্ল্ড ইকোনমি সেন্টেন্সে যখন ব্যবহার করবো তখন বলবো দ্য ওয়ার্ল্ড ইকোনমি। তাহলে হাউ ওয়াজ দ্য ওয়ার্ল্ড ইকোনমি। বাকি থাকলো গত মাসে, ইংরেজি হলো লাস্ট মান্থ। তাহলে হাউ ওয়াজ দ্য ওয়ার্ল্ড ইকোনমি লাস্ট মান্থ। আপনি যা মনে কর ইচ্ছে সেটা আনসার দিতে পারবেন এই ছোট্ট ফর্মুলার মাধ্যমে। শুধু এখানে ওয়াজ বসিয়ে নেবেন। আপনার কোনো গ্রামার আমি শেখাই নাই, বরং আপনারা যা গ্রামার জানতেন, আমি মনে করি সেগুলো যদি কাঠামোরু দিয়ে ঢেকে রাখতে পারেন, তাহলে ওটা আপনার যন্ত্রণার কারণ হবে না। আর না হয় মাঝে মাঝে উকি ঝুঁকি মারবে, আপনাকে ডিস্টার্ব করবে। আপনি আগে ভাষাবিদ হন। আগে ভাষাবিদ বলতে আমি এটুকু বোঝাচ্ছি, আপনার যে কথা আপনি বাংলায় বলেন সেই কথা আপনি স্বতঃস্ফূর্তভাবে ইংরেজিতে বলা শেখেন। তারপরে যখন আপনি আরও ভাষা নিয়ে কাজ করবেন, আপনার তখন গ্রামারের দরকার হবে, আপনি তখন গ্রামার শিখবেন। আপনি সাহিত্য নিয়ে পড়াশোনা করতে চান, আপনি তখন গ্রামার লাগবে, আপনি গ্রামার শিখবেন। আচ্ছা, এবার আমি আপনাদের কাছে ছোট্ট 2টি বাক্য দিচ্ছি। পার্থক্য কি আগে বলুন। তোমার বাবা কে, তোমার বাবা কি, এটা দ্বারা আমরা কি বুঝি? বলুন তো দেখি কি বুঝি। আপনারা কে কি বুঝছেন এটার মাধ্যমে? তোমার বাবা কে, এর উত্তর কি হবে? আপনারা নিশ্চয়ই উত্তর মুখে মুখে বলেন, তারপর আমি বলবো। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় তোমার বাবা কি, তাহলে এটার উত্তরে কি বলবেন বলুন? হোয়াট ইজ ইউর ফাদার মানে হলো তোমার বাবার পেশা কি। কি দ্বারা যখন বলা হবে তোমার বাবা কি, তখন আপনি বলবেন আমার বাবা একজন চেয়ারম্যান, আমার বাবা একজন ডাক্তার, আমার বাবা একজন ইঞ্জিনিয়ার। এই তোমার বাবা কি অর্থাৎ হোয়াট দ্বারা যখন প্রশ্ন করা হয়, তখন এটার আনসার হবে পেশা। মাই ফাদার ইজ এ ডক্টর, মাই ফাদার ইজ এন ইঞ্জিনিয়ার, মাই ফাদার ইজ এ প্রিন্সিপাল, মাই ফাদার ইজ এ লয়ার। এবার যদি জিজ্ঞেস করা হয় হু ইজ ইউর ফাদার, তোমার বাবা কে, তখন আপনি আপনার বাবার নাম বলবেন। মিস্টার হক ইজ মাই ফাদার, মিস্টার হক ইজ মাই ফাদার। তাহলে হোয়াট ইজ ইউর ফাদার এবং হু ইজ ইউর ফাদার, এই দুইটার মধ্যে পার্থক্য নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আপনাদের কমেন্ট লিখুন, কোনটি সহজ, টেন্স, রুল নাকি FM ম্যাথের ফর্মুলা, আপনারা আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। এবার দেখুন তো দেখি, আপনি কি ক্ষুধার্ত, এটা 2টি ইংরেজি লিখেছে, আর ইউ হাংরি নাকি ডু ইউ হাংরি, কোনটি কারেক্ট হবে? দেখেন দুটি কিন্তু টেন্সের দিক থেকে একই টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কোনটি ভুল কোনটি শুদ্ধ বুঝবেন কি করে? টেন্স গ্রামার শেখার কোনো প্রয়োজনীয়তা নেই, FM মেথডেই বলে দেবে আপনাকে। আপনার শেষের শব্দটি হলো ক্ষুধার্ত, এটি যেহেতু নন ভার্ব, তাহলে নন ভার্বের ফর্মুলায় নিতে হবে। এবং যেহেতু এটি হ্যাঁ বোধক প্রশ্ন, আপনি কি ক্ষুধার্ত, উত্তরে হ্যাঁ আমি ক্ষুধার্ত অথবা না আমি ক্ষুধার্ত নই,
এটি হ্যাঁ বোধক প্রশ্ন হওয়ার কারণে ফর্মুলা হলো এম আই ড্যাশ। বলেন তো দেখি, আই এর জায়গায় আপনি বলার কারণে এটা বলি ইউ, ফলে এম এর জায়গায় হবে আর, তাহলে আর ইউ, এখানে হবে ক্ষুধার্ত, ইংরেজি হাংরি। আর ইউ হাংরি হবে নাকি ডু ইউ হাংরি হবে? ডু ইউ হাংরি যে ভুল, এটা কি আপনি গ্রামার পণ্ডিত না হয়েও FM মেথডের স্বচ্ছ ধারণা যদি আপনার থাকে তাহলে কি আপনি বলতে পারবেন না? গ্রামার শিখতে হলে আপনাকে অনেক রুল শিখতে হবে। এবার আপনি বলুন তো দেখি কোনটি অধিক যুক্তিযুক্ত? মনে রাখবেন, সুস্থ বিবেকসম্পন্ন মানুষ হয়ে দুনিয়ায় বেঁচে থাকার মধ্যেই সার্থকতা। মগজ অন্যের কাছে বিক্রি করে দিয়ে কোনোদিনও সুন্দর জীবন, সার্থক জীবন, প্রশান্তির জীবন লাভ করা সম্ভব নয়। তাহলে আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে কোনটি অধিক যুক্তিযুক্ত, টেন্স নাকি FM মেথডের ফর্মুলা? বিচারের ভার আপনাদের হাতে। এবার এই কোর্সগুলোর জন্য আমি যে কোর্সটি নেব সেই কোর্সের জন্য এই 4টি বই প্রয়োজন। এটি হচ্ছে সৃজনশীল পদ্ধতি ইংরেজিতে, ইংরেজি শেখার পদ্ধতি FM মেথড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং সিস্টেম ফর দ্য বাঙালিজ, ELT। এটা এখানে ই, এটা এল, এটা টি, ELT। এটা হলো এস, এটা হলো বি। আপনারা যারা ইংরেজিতে ELT করে থাকেন সেটা এক কোর্স, আর আমি আবিষ্কার করেছি যেটা ELT বাঙালিদের জন্য, স্পেশালি বাঙালিদের জন্য। বাঙালিদের এই কোর্স শেখা দরকার। এটি হচ্ছে ফর্মুলা। গ্রামারের বিকল্প যে বই, যে পদ্ধতি আমি আবিষ্কার করেছি ফর্মুলা, এটি হচ্ছে ফর্মুলার বই। FM's নেসেসারি ভোকাবুলারি উইথ স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন, যেখানে 39শত ইংরেজি ওয়ার্ড আছে। আর এটি হচ্ছে আপনার প্র্যাকটিস করার ব্যাপার। আপনি এই কোর্সটি করার পর পাশাপাশি এখানে অসংখ্য বাক্য দেওয়া আছে, অনেক বাক্য দেওয়া আছে, যে বাক্যগুলো আপনি প্র্যাকটিস করবেন, তখনই বুঝতে পারবেন কোর্সের সাথে সাথে আপনার প্রোগ্রেস কত দ্রুত হচ্ছে। এই বইগুলি পাওয়ার জন্য এই কুরিয়ার পাবেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে। আজকে যারা উপস্থিত ছিলেন, যারা দর্শক, তাদের কাছে বিনীত অনুরোধ থাকছে আপনারা আপনাদের কমেন্ট লিখুন। FM মেথড সম্বন্ধে আপনার বন্ধুদের সাথে মত বিনিময় করুন। এটাই হচ্ছে সত্যিকারের মানুষ। যারা মানুষের উন্নতি কামনা করে তাদের কাজ হচ্ছে মানুষের সাথে ভালো জিনিস নিয়ে মত বিনিময় করা। আমরা নিশ্চয়ই প্রত্যেকের ভালো চাই, আমরা নিশ্চয়ই বাঙালির ভালো চাই। সে বাঙালি পৃথিবীর যেখানেই থাকুক না কেন, যে ধর্মেরই থাকুক না কেন। আপনারা এই কোর্সটি, আজকে যে ক্লাসটি নিলাম আমি সেটা রেকর্ড করেছি, এই রেকর্ডেড ক্লাসটি আমি ফেসবুকে দিয়ে দেব, আপনারা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, দেখতে বলবেন। আর যে কোর্সটি আমি নেব সেই কোর্সটির নামই হচ্ছে লার্ন স্পোকেন ইংলিশ অ্যাভয়েডিং গ্রামার। লার্ন স্পোকেন ইংলিশ অ্যাভয়েডিং গ্রামার ক্লাস শুরু হবে 20 তারিখ থেকে, কিন্তু ভর্তির সুযোগটা হচ্ছে 2 রকমের। ডিসকাউন্ট, ভর্তি কোর্স ফি কিন্তু 5000 টাকা, কিন্তু ডিসকাউন্ট অ্যাভেলেবল অনলি আপ টু 14th of May। ঈদের দিন পর্যন্ত ডিসকাউন্টটা থাকবে। সেই ডিসকাউন্টটা কত? 1000 টাকা ডিসকাউন্ট 14ই মে পর্যন্ত থাকবে। 14ই মে পর্যন্ত আপনারা 4000 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন, কিন্তু 14ই মের পরে চলে গেলে 5000 টাকা দিতে হবে। কুরিয়ারে যদি বই পেতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। অনলাইনে গুগল মিটে আমার সাথে ক্লাস করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন। রেকর্ডেড ক্লাস, যেটি আপনারা, যাদের সময় নির্দিষ্ট থাকে না, কখন করবেন মানে একটা টাইম ঠিক ফিক্স থাকে না, তারা 24 ঘন্টার যে কোনো ঘন্টা, যত ঘন্টা খুঁজি তত ঘন্টা ক্লাস করার সুযোগ পাবেন। 365 দিন পর্যন্ত এই ক্লাসটি করার সুযোগ পাবেন। সেই ক্লাসটি সম্বন্ধে জানতে হলে আমরা যে লিঙ্কে ক্যাপশনে যে লিঙ্কটি দিয়ে দেব, সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। আর যারা অফলাইনে ক্লাস করতে চান তারা এই লকডাউন খোলার পরে সরকার যখন ঘোষণা দেবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য, তখন আপনারা আমাদের এই FM টাওয়ার 1/1 পূর্ব রাজাবাজার ফার্ম গেটে এসে যোগাযোগ করবেন। লকডাউনকালীন সময়ে আমার ম্যানেজাররা বাড়ি চলে গেছে, পরে লকডাউন খুললে পরে এই নাম্বারে যোগাযোগ করে অফলাইনে ভর্তির জন্য যোগাযোগ করতে পারবেন। থ্যাঙ্কস টু অল। আল্লাহ হাফেজ।